কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। শুরু করছি বাংলা বলছে। আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দায়িত্ব নেওয়ার পর, শপথ গ্রহণের পর আজই প্রথম তিনি মন্ত্রিসভার বৈঠক করলেন এবং মন্ত্রীদের দায়িত্বভার অর্পণ করেছেন। তিনি একই সঙ্গে একটি সচিবালয়ে তিনি প্রধানমন্ত্রী সচিবালয়ে একটি বার্তাও দিয়েছেন প্রধানমন্ত্রী, যেখানে খুব স্পষ্টভাবে তিনি বলে দিয়েছেন যে 10 বছর আমাকে সহ্য করেছেন, অনেকে আবার চেয়েছেন যাতে আমি ফিরে আসি, তো তাদেরকে ধন্যবাদ। এবং তার সঙ্গে সঙ্গে তিনি বলেছেন যে যারা থাকতে পারবেন তারা থাকুন, যারা চলে যেতে চান তারা স্বচ্ছন্দে চলে যেতে পারেন। ফলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যেহেতু এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি একক সংখ্যাগরিষ্ঠভাবে এই সরকারে নেই, তাদের শরিক দলদের প্রয়োজন হয়েছে, সে কারণে একটা মনে করা হচ্ছিল রাজনৈতিক মহলের পক্ষ থেকে যে এবার হয়তো শরিক দলের চাপে অনেকটা ভারসাম্যের নীতি বজায় রাখবে বিজেপি। কিন্তু সেখানে প্রধানমন্ত্রীর এই বক্তব্য কিন্তু অবশ্যই চর্চার বিষয়। তার পাশাপাশি প্রধানমন্ত্রী তার প্রথম মন্ত্রিসভার বৈঠকে যে সমস্ত দায়িত্বগুলি অর্পণ করেছেন তাতে এখনো পর্যন্ত যা খবর, তাতে প্রধান 4টি গুরুত্বপূর্ণ মন্ত্রক কিন্তু পুরনো যারা তার দায়িত্বে ছিলেন তাদের ওপরেই আস্থা রেখেছেন নরেন্দ্র মোদী। সেক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর হাতে মন্ত্রক, অর্থমন্ত্রক নির্মলা সীতারামন, বিদেশ মন্ত্রকের দায়িত্বে এস জয়শঙ্কর, প্রতিরক্ষা মন্ত্রক রাজনাথ সিংয়ের হাতে রয়েছে। ফলে সেই জায়গা থেকে এরপরে আর কারা কারা কোন দায়িত্ব পান আমরা সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। অন্যদিকে আমরা দেখেছি যে এই বাংলা থেকে দুজনকে প্রতিমন্ত্রীর পদে নিয়ে যাওয়া হচ্ছে, শান্তনু ঠাকুর এবং ডক্টর সুকান্ত মজুমদার। ফলে খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, ডক্টর সুকান্ত মজুমদার যিনি রাজ্য বিজেপি সভাপতি, তিনি যদি মন্ত্রকে চলে যান, মন্ত্রিসভায় স্থান পান, তাহলে বিজেপির এক ব্যক্তি এক পদ নীতি অনুসারে রাজ্য বিজেপি সভাপতির পদটি ফাঁকা থাকবে। কে আসবেন ওই পদে তা নিয়েও চর্চা চলছে। এরই মধ্যে লোকসভার নির্বাচন পরবর্তী হিংসার অভিযোগ আমরা দেখেছি বিরোধীদের পক্ষ থেকে। একাধিক মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে, যার প্রেক্ষিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের করেছেন, সামনেই রয়েছে তার শুনানি। অন্যদিকে 4টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এই 4টি কেন্দ্র হলো রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা এবং কলকাতার মানিকতলা বিধানসভা কেন্দ্র। আগামী 10ই জুলাই তার নির্বাচন। আমরা এই বিষয় নিয়েই কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট অতিথিরা, দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দেব। রয়েছেন পার্থ প্রতিম রায়, প্রাক্তন সাংসদ, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, রয়েছেন মণিকাঞ্চন পাল, রাজ্য বিজেপির মুখপাত্র, এবং রয়েছেন বিশাল দাস, সিপিএম এর মুখপাত্র। আপনাদের সকলকেই কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। একদম প্রথমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সচিবালয় থেকে ঠিক কি বার্তা দিয়েছেন আমরা শোনাবো দর্শকদের। हम वो लोग नहीं है कि जो इतने बजे ऑफिस शुरू होता है इतना बजे पूरा होता है, हम वो लोग नहीं है। हमारे लिए समय के बंधन नहीं है, हमारे लिए सोचने की सीमाएं नहीं है, हमारे लिए पुरुषार्थ के लिए कोई मानदंड नहीं है। जो इससे परे है वही तो मेरी टीम है, और वही टीम पर देश को भरोसा है। साथियों, 10 साल में बहुत सारे लोग आप में से होंगे जो 10 साल से मुझे जेल रहे हैं, कुछ लोग हैं जो शायद अब जेलना शुरू करेंगे, कुछ लोग होंगे साहब बहुत हो गए अब कहीं और जाए तो अच्छा होगा। जो जाना चाहते हैं उनको मेरी तरफ से शुभकामनाएं हैं। आपने इतना किया इसलिए धन्यवाद है। जो आना चाहते हैं, अगर आज टीवी पर मेरी बात सुन करके जो मन भाव से खप जाना चाहता है 5 साल, आइए, निमंत्रण है। और हम मिल करके दोस्तों एक ही लक्ष्य, नेशन फर्स्ट, एक ही इरादा 2047 विकसित भारत। और मैंने पब्लिकली कहा है मेरा पल पल देश के नाम है, और मैंने ये भी वादा किया है देश को 24/7 फॉर 2047। मुझे वो टीम से अपेक्षाएं हैं, मैं मेरी टीम से चाहता हूं, और उसमें भी मैंने मिला हुआ काम समय से पूरा कर दिया। मुझे मिला हुआ काम गलती के बिना कर दिया। मैं समझता हूं अच्छी चीज है, लेकिन परिपूर्णता नहीं है। আপনারা শুনলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য। মাত্র কিছুক্ষণ আগেই
কোন কোন মন্ত্রক কার কার দায়িত্বে যাচ্ছে সেই বিষয়ে তালিকা বেরিয়েছে। আমি সেই তালিকা থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি নাম আপনাদের জানিয়ে রাখি। আগেই জানিয়েছি 4টি প্রধান যে মন্ত্রক তা অপরিবর্তিত থেকেছে। এর বাইরে যে গুরুত্বপূর্ণ দপ্তরগুলি রয়েছে তার মধ্যে জানিয়ে রাখি সড়ক পরিবহন শেষ পর্যন্ত গতবারের মতো থাকছে নীতিন গডকারির হাতে। জেপি নাড্ডা, বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, তিনি নিশ্চয়ই এবার তার দায়িত্ব বদল হবে, কারণ তাকে 1 বছর এক্সটেনশন দেওয়া হয়েছিল। জেপি নাড্ডার হাতে স্বাস্থ্য মন্ত্রক যাচ্ছে। অন্যদিকে শিবরাজ সিং চৌহান, প্রাক্তন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তার হাতে কৃষি যাচ্ছে এবং তার পাশাপাশি গ্রামোন্নয়ন যাচ্ছে। নির্মলা সীতারামনের শুধুমাত্র অর্থ মন্ত্রক থাকছে না, কর্পোরেট অ্যাফেয়ার্স তার সঙ্গে যুক্ত হচ্ছে। এবং একই সঙ্গে জানিয়ে রাখি শরিকদের মধ্য থেকে এইচডি কুমারস্বামী, জেডিএসের এইচডি কুমারস্বামীর হাতে যাচ্ছে ভারী শিল্প মন্ত্রক। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি জিতন রাম মাঝি, যাকে পূর্ণমন্ত্র দেওয়ার নিয়ে প্রশ্ন উঠেছিল, জিতন রাম মাঝি পাচ্ছেন ক্ষুদ্র কুটির শিল্প। লল্লন সিং পাচ্ছেন পঞ্চায়েতি রাজ, অবশ্যই গুরুত্বপূর্ণ। এবং তার সঙ্গে সঙ্গে রামমোহন নাইডু টিডিপির পক্ষ থেকে অসামরিক বিমান পরিবহন মন্ত্রক পাচ্ছেন। ফলে এই বিষয়গুলি অবশ্যই ভারতীয় জনতা পার্টির এই সরকারে যে যে সিদ্ধান্তগুলো নিয়ে চর্চা চলছে, এই মন্ত্রক বন্টন নিয়ে অবশ্যই একটা সেই চর্চা থাকবে। আমরা সেই বিষয় নিয়ে কথা বলবো। একদম প্রথমেই আসবো রাজ্য বিজেপির মুখপাত্র, আমাদের সঙ্গে রয়েছেন মণিকাঞ্চন পাল। মণিকাঞ্চন, যেটা জানার বিষয় যে এই মন্ত্রক বন্টনে কি ফর্মুলা, ইতিমধ্যেই তো আমরা দেখতে পাচ্ছি শিবসেনার পক্ষ থেকে প্রশ্ন তুলে দেওয়া হয়েছে যে যারা কম সংখ্যক নিয়ে রয়েছেন, জিতন রাম মাঝি কটি আসন, সেখানে শিবসেনার তো 7টি আসন, তারা বলছে আমাদের জন্য তো প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হচ্ছে, কম সংখ্যক সাংসদ নিয়ে গেছেন সংসদে, তা সত্ত্বেও তাদের পূর্ণ মন্ত্রক দেওয়া হচ্ছে। দেখুন, যেটা এনডিএ গভর্নমেন্ট তৈরি হয়েছে বা যারা সাথী রয়েছে তারা এরকম নয় যে ভোটের আগে পুজোর সময় আমরা সব পুরনো বন্ধু বান্ধব দেখা হলে একসাথে ঘুরতে যাই, আবার পুজো শেষ হয়ে গেলে কারোর সাথে বছর পর বছর দেখা হয় না। তো ইন্ডিয়া জোট তো সেরকমই ছিল, চলো ভোট এসেছে, পুজো এসেছে, একসাথে যাই। তো আমাদের তো আর সেই একটা উৎসব উপলক্ষে, বা আমি ভোটকে উৎসবই বলছি, একটা উৎসব উপলক্ষে একত্রিতকরণ নয়। যারা রয়েছে দীর্ঘদিন ধরে রয়েছে, এনসিপির সাথে আমাদের মহারাষ্ট্রও আমাদের কোয়ালিশন রয়েছে। সুতরাং সব কিছু মিলিয়ে দেখতে হবে। শুধুমাত্র আমি যদি রাজ্য রাজনীতি বা ছোট যারা আঞ্চলিক দল আছে তাদের দৃষ্টিভঙ্গিতে দেখি তাহলে তো হবে না। একটা অল ইন্ডিয়া পার্টি, তাকে কাকে কোন জায়গায় দেবে, কাকে প্রশমন করতে পারবেন এভাবে অলরেডি হয়েছে। তো এই তোমরাই চ্যানেলে, তোমাদের চ্যানেলেই বারবার বিরোধীরা চিৎকার করেছে গণতন্ত্র নেই, ইভিএম মেশিন হ্যাক হচ্ছে, নির্বাচন কমিশন, সব কিছু প্রমাণ হয়ে গেল ভুল। এটা তো ঠিক, আমরা আশানুরূপ ফল পাইনি, এটা ঠিক। যেমন তার থেকে এটাও তো প্রমাণ হয়ে গেল যারা চিৎকার করছিল বারবার ইভিএম মেশিন হ্যাকিং হচ্ছে, নির্বাচন কমিশন নরেন্দ্র মোদীর লোক, এগুলোও যে ভুল এটাও তো প্রমাণ হয়েছে। তো সুতরাং তাদের কোনো দায় না। আমাদের যে বিষয়টা রয়েছে আমরা দেখে নেব কাকে কোন মন্ত্রী দেওয়া যায়, কাকে কিভাবে সুখী করা যায়, সবাই সুখে থাকুক, সেই হিসাবেই আমরা কাজ করব, কোনো চিন্তা নেই। তা সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয় কেউ হয় না। কারা কারা সুখী হবেন না এবং তারা বিজেপির জন্য কি মাথা ব্যথার কারণ আনেন বয়ে, সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। কিন্তু এই মুহূর্তে নিয়ে নেব একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতি। বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। যে আলোচনায় আমরা ছিলাম মন্ত্রিসভা, এবং সেই মন্ত্রিসভা নিয়ে আসবো। ভারতীয় জনতা পার্টির মুখপাত্রের বক্তব্য শুনলাম, আসবো তৃণমূল কংগ্রেসের কাছে। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে তার 72 জন মন্ত্রিসভা, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে শরিক দলের মধ্য থেকে ইতিমধ্যেই শিন্ডেদের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে যে তাদের যেটা পাওয়ার কথা ছিল, যেটা প্রাপ্য ছিল, সেখান থেকে তাদের বঞ্চনা করা হয়েছে। কিভাবে দেখছেন, কতটা চ্যালেঞ্জিং হবে আগামী দিনে এই শরিকদের নিয়ে চলা? এটা শুরু, আগামী দিনে এ ধরনের আরও তাৎপর্যপূর্ণ মন্তব্য আমরা দেখতে পাবো, যেটা এই গভর্নমেন্টকে নাজেহাল করে তুলবে। আমরা দেশের বিষয়টা নিয়ে যেমন কনসার্ন, আমরা বাংলাকে নিয়েও একইভাবে কনসার্ন। বাংলায় 12 জন এখান থেকে সাংসদ বিজেপি নির্বাচিত হয়েছে, কিন্তু আমরা 3 দফায় দেখলাম, মানে 3 টার্মে মোদি গভর্নমেন্ট বা এনডিএ গভর্নমেন্ট, আজকে তো এনডিএ গভর্নমেন্টই বলতে হচ্ছে বিশেষ করে, কিন্তু বাংলার ভাগ্যে পূর্ণ মন্ত্রী জোটেনি। এর আগে আমরা দেখেছি কংগ্রেসের ইউপিএ সরকার বা তার আগেও যে কোনো সরকার বাংলাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে গুরুত্ব দিয়ে পূর্ণমন্ত্রী দায়িত্ব দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ণমন্ত্রী ছিলেন, মুকুল রায় পূর্ণমন্ত্রী ছিলেন, দীনেশ ত্রিবেদী পূর্ণমন্ত্রী ছিলেন, প্রণব মুখার্জি তো একটা লিজেন্ড বলতে গেলে সেই অর্থে।
এবং অধীর চৌধুরীকে বিরোধী দলের নেতা পর্যন্ত করা হয়েছে। সেই জায়গায় বিজেপি কিন্তু বারবার বাংলাকে বঞ্চনা করছে সব দিক থেকে। বাংলাকে তৃণমূল কংগ্রেস এই গভর্নমেন্টকে, সাধারণ মানুষকে যেমন বঞ্চনা করছে, তাদের দলীয় সাংসদদের প্রতিও বঞ্চনা হচ্ছে। আমরা এই জায়গাটা খুব গুরুত্ব সহকারে ভাবছি এবং বাংলার মানুষকে এই প্রশ্নটাই আমরা করতে চাই যে মোদি গভর্নমেন্ট, মোদির ডিসক্রিপশন পাওয়ার আছে প্রধানমন্ত্রী হিসেবে কাকে কোন মন্ত্রক দেবেন। নিশ্চিতভাবে এনডিএ একটা প্ল্যাটফর্ম হয়েছে, সেখানেও আলোচনা তারা করবেন, কিন্তু শরিকদের মধ্যে যেমন সমস্যা হচ্ছে, বাংলা থেকে একটা নিশ্চিতভাবে আওয়াজ তোলার সময় এসেছে কেন বাংলাকে বারবার বঞ্চনা করা হয়। দেখা যাক। আমি আসবো সিপিএম এর মুখপাত্র বিশাল দাসের কাছে। বিশাল, যেটা প্রশ্ন যে একক সংখ্যাগরিষ্ঠতা না থাকায় অবশ্যই একটা শরিক নির্ভর সরকার চালাতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। বরাবর যেটা রাজনৈতিক বিশ্লেষকরা বলে থাকেন যে ব্যক্তিগত ইমেজের ওপর ভিত্তি করে নরেন্দ্র মোদী তিনি তার প্রশাসনকে চালিয়েছেন। এক্ষেত্রে একটা শরিকদের সঙ্গে তার ভারসাম্যের রাজনীতি করেই আগামী দিনে এগোতে হবে। এটা কতটা চ্যালেঞ্জিং বলে আপনারা মনে করছেন? দেখুন, 2014 থেকে 2024 এই ভারতবর্ষ এতদিন ধরে পেয়ে এসছে একটা শক্তিশালী সরকার আর হচ্ছে দুর্বল বিরোধী। আর এই 2024 সালে এসে ভারতবর্ষের মানুষ তৈরি করেছে একটা দুর্বল সরকার আর শক্তিশালী বিরোধী অংশ। আর এই শক্তিশালী যে বিরোধী অংশ তৈরি করেছে, চাপে পড়ে নরেন্দ্র মোদীকে বিজেপি থেকে এনডিএতে হচ্ছে ট্রান্সফার হতে হয়েছে। আপনারা তো একের পর এক কভার করেছেন, নরেন্দ্র মোদী প্রচার করেছেন, বিজেপির এক একজন মুখপাত্র চ্যানেলে চ্যানেলে বসেছে। কোনো দিন দেখেছেন একবারের জন্য কোথাও বসে হচ্ছে এনডিএ শব্দটা উচ্চারণ করতো? সব জায়গায় হচ্ছে বিজেপি 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 বলতো। আর আজকে এই বিরোধীদের এই এক জায়গায় আসা, যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে বলছেন যে যারা পারবেন না তারা চলে যাবেন, এটা তো বলতে হয়, তাই এই বলতে হয় বলে যে নরেন্দ্র মোদী এতটাই মানে বিরোধীদের এই এককাট্টা হওয়াতে এতটাই গাড্ডায় পড়েছেন। নরেন্দ্র মোদী তো ভোটের আগে বলেছিলেন না উনি হচ্ছে বায়োলজিক্যাল নন অ্যাবায়োলজিক্যাল প্রোডাক্ট। হ্যাঁ, এই চাপে পড়ে তো এখন উনি দেবদূত থেকে তো হচ্ছে আবার মানুষের কথা বলতে বাধ্য হচ্ছেন। এতদিন উনি সংবিধানকে কোনো কিছুতে মানতেন নাকি? আজকে সংবিধানকে প্রণাম করতে হচ্ছে। এই বিরোধীদের এককাট্টা হওয়াতে নরেন্দ্র মোদী গাড্ডায় পড়েছে। আর আজকে তো এটা বলতে হবে, কিন্তু পরিষ্কার ভাষায় কি দেখা যাচ্ছে? আজকে সকালবেলা দেখলাম নীতিশ কুমারের 5 জন সাংসদ নাকি শপথ গ্রহণ করেননি। অজিত পাওয়ার বলছেন এনডিএতে থাকবে কি থাকবে না। আসলে এটা হচ্ছে তো এটা মানে উনি নিজেকে, আমি জানি না যে ফুটবলের ভাষায় ওই পিকে ব্যানার্জির মতন পিছিয়ে থাকার পর ওই পেপটক দিতে হয় না, ওই পেপটক দেওয়ার চেষ্টা করছেন। আসলে নরেন্দ্র মোদীও জানেন যে হচ্ছে এই এনডিএ মানে উনি যে এনডিএতে ব্যাক করেছেন, এই এনডিএ চালানো হচ্ছে ওনার পক্ষে কতটা হচ্ছে সমস্যার জায়গায় ফেলবে। এবং সেইটা মূলত এই যে সারা ভারতবর্ষের বিজেপির বিরুদ্ধে সাধারণ মানুষ যে একজোট হয়েছে, সাধারণ মানুষ যে বিরোধী অংশকে একজোট করেছে, তার চাপে পড়ে নরেন্দ্র মোদীকে আজকে যেমন এই যে কথাটা হচ্ছে দুই বিরোধীর পক্ষ থেকেই বলা হচ্ছে যে যথেষ্ট কঠিন চ্যালেঞ্জ, যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য যারা থাকতে চান না তারা চলে যেতে পারেন। এই চ্যালেঞ্জ নিয়ে ভারসাম্যের রাজনীতিতে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন এনডিএ সরকার কিভাবে আগামী দিনে এগোয় সেদিকে নজর থাকবে। একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসছি আলোচনায়, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার মন্ত্রিসভার দায়িত্ব অর্পণ করেছেন এবং শুধু তাই নয়, প্রথম দিনের শেষে তিনি কিন্তু একটি অভিনব কাজও করেছেন। প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ.ডি. দেবেগৌড়া, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, এই তিনজনের কাছ থেকেই শুভেচ্ছা চেয়েছেন আগামী দিনের প্রশাসনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই যে শুভেচ্ছা চাওয়া, এটাও একটা অবশ্যই অভিনব বিষয় এবং রাজনৈতিক মহল এটিকেও গুরুত্ব দিয়ে দেখছে, কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই নমনীয় ভাবের পেছনেও হয়তো কোনো কিছু থাকতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। এবং আমাদের রাজ্য থেকে যে দুজনকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে তাদের মধ্যে একজন ডক্টর সুকান্ত মজুমদার, যিনি বিজেপি রাজ্য সভাপতির দায়িত্ব পালন করছিলেন এতদিন। ফলে যেহেতু বিজেপিতে এক ব্যক্তি এক পদ রয়েছে, সেক্ষেত্রে কি হতে চলেছে তা নিয়ে অবশ্যই চর্চা হচ্ছে। আমরা এ বিষয়ে কি বলছেন রাজ্য বিজেপির মুখপাত্র সাংসদ শ্রমিক ভট্টাচার্য, আমি একবার শোনাবো দর্শকদের যে কি অবস্থান এই মুহূর্তে বিজেপির এ বিষয়ে। রাজ্য সভাপতি বদল নিয়ে বিজেপি কর্মীদের মধ্যে খুব একটা বেশি উৎসাহ দেখতে পাচ্ছি না। বিজেপিতে এক পদ এক ব্যক্তির এটা নীতি প্রতিষ্ঠিত, কিন্তু এখনো পর্যন্ত আমাদের দলের সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার আছেন। কোনো একটা সময় যখন দল মনে করবে, দল সিদ্ধান্ত নেবে, তখন নতুন কেউ আসবেন, এটা তো একটা বহুমানতা।
ঠিক সময় পার্টি নেতৃত্ব আমাদের পদ্ধতি মেনে নিয়ম অনুসারে তারা ঠিক করে দেবে। এই সেক্ষেত্রে রাজ্য সভাপতির দায়িত্বে কে থাকতে পারেন? দেখুন, আমি দলে কি চর্চা, আমি বলছি তার আগে দুটো প্রশ্নের উত্তর দিয়ে দিই। পার্থদা যেমনভাবে বলছিলেন মার থেকে মাসির দরদ বেশি, এমুক অমুক প্রতিমন্ত্রী হয়ে এই পূর্ণমন্ত্রী হয়েছে, তো যদি অধীরদাকে এতই ভালো লাগতো তাহলে হারানোর কি দরকার ছিল একটা পরিযায়ী প্রার্থীকে এনে? সুতরাং ওনারা এখন কাঁদতে হবে, দেখাতে হবে বাংলার জন্য কত ভালোবাসা। মমতা ব্যানার্জি কি বাংলাকে ভালোবাসতো না মুখ্যমন্ত্রীর চেয়ারকে ভালোবাসতো? বাংলার লোক জেনে গেছে, ভোটে জিতলেই সত্যটা চাপা যায় না। আর নাম্বার 2 ভাই, বামপন্থী দলের প্রতিনিধি বলছিলেন, আপনি একটু গিয়ে ছবিগুলো দেখুন, বুঝতে পারবেন। প্রথম যখন উনি পার্লামেন্টে ঢুকেছিলেন মোদিজি, তখন পার্লামেন্টকে নমস্কার করে ঢুকেছিলেন, চোখে জল এসে গেছিলো যে একটা সাধারণ পরিবার থেকে পার্লামেন্টে এসেছে, সেটা তার কাছে একটা ওরকমভাবে পাওয়া। পরে 19-এও উনি কনস্টিটিউশনকে, সংবিধানকে প্রণাম করে ছবি আছে, সেটাও দেখে নাও, এইবারও করেছে। সুতরাং মিথ্যা কথার একটা লিমিট রেখো ভাই, এর 0 থেকে মাইনাসে চলে যেও না, সেটাও একটা চিন্তার বিষয় তোমাদের ক্ষেত্রে। আর যেটা হচ্ছে প্রথম প্রশ্ন অঙ্কুরদার, যে সভাপতি কী হবে, আমাদের দলে এরকম প্রচুর ব্যক্তি আছেন যারা জীবনে কিছু পাননি, শুধুমাত্র সংগঠনের জন্য করে কোনোদিন আশাই করেননি যে রাজনীতি করবেন। এই আমাদের দিলীপদার কথাই চিন্তা করুন, দিলীপদা যখন প্রথম সংগঠনের কাজ করতে বেরিয়েছিলেন তখন তাকে আমি আপনাকে একবার থামাবো, আমি আপনার দলেরই একজন ব্যক্তি অনুপম হাজরা এই ইস্যুতে কি বলছেন আমি একবার শোনাবো। অনুপম হাজরার বক্তব্য আমি একবার শোনাবো। পিসিআর কে বলবো অনুপম হাজরার বক্তব্য শোনাতে। তাই হচ্ছে এটা দায়ী, একটা সমাধান তো করতে হবে যে বছরের পর বছর বঙ্গ বিজেপি হারবে আর প্রত্যেকবার এরপরের বার ভালো করব, এই টুমোরো নেভার ডাইজ, এই থিওরিটাকে এবারে থামাতে হবে, এটা নিজেদেরকে সান্ত্বনা দেওয়া। তো ফলে এই সল্টলেকে বঙ্গ বিজেপির যেটা হেডকোয়ার্টার, সেখানে এই ঘুঘুর বাসাটাকে ভাঙতে হবে। 2-3 জন ঘুঘু এসি রুমে বসে থাকে সারা বছর, সেই ঘুঘুর বাসাটাকে ভাঙতে হবে আর বুথের জন্য লোক তৈরি করতে হবে। এটা হচ্ছে একমাত্র সমাধান। তাহলে বঙ্গ বিজেপির যদি কিছুটা সংস্কার হয়, তাহলে মানে অন্তত আগামী দিনে আমরা ভালো রেজাল্ট আসবে। রাজনীতির মেইন কথা হচ্ছে বুথে, শেষ কথা। অতএব ওই র্যালিতে, মানে দিল্লি থেকে কোনো বড় নেতা এলো আর র্যালিতে প্রচুর লোক হয়ে গেল, সেটাই ফেসবুকে বড় করে দিলাম, দারুণ লোক হয়েছে। সে দেখুন, একটা পকেট মার্কেট দেখতেও মানে যখন মারধর হয় তখনও 500টা লোক আছে। আবার প্রধানমন্ত্রী যখন নামেন হেলিকপ্টার দেখতেও 5000 লোক আছে। তার মানে ওই 5000 লোক যে বিজেপিকে ভোট দেবে সেটা কোনো গ্যারান্টি নেই। আপনাকে বুথের লোক তৈরি করতে হবে, বুথের টিম তৈরি করতে হবে। এখানে হচ্ছে সব কাগজে কলমে। দেখি কি উত্তর রয়েছে মনিকাঞ্চন পালের কাছে। বিজেপি মুখপাত্র অনুপম হাজরার বক্তব্য নিয়ে কি বলবেন? একটাই উত্তর, বহিষ্কৃত নেতার সম্বন্ধে আমার কোনো বক্তব্য নেই। আমার পার্টির সে কেউ নয়। ঘুঘু, আপনাদের ওটা ঘুঘু বহিষ্কৃত নেতা, মেমোরি চিপটা তো অন্য জায়গায় লাগানো। এবং এখন বিরোধী দলের থেকে কত কিছু খেয়ে বলছে উনি নিজের বুথটায় জিতেছেন কিনা জিজ্ঞেস করে নিন। সুতরাং আমি ডিটেলসে যেতে চাইছি না। বহিষ্কৃত নেতা, দল থেকে তাড়িয়ে দিয়েছে ঘাড় ধাক্কা দিয়ে, এর সম্বন্ধে আমার কাছে দলে কোনোদিন ঢুকতেও পারবে না। আমার কাছে যা খবর আছে, আমার কিছু। মনিকাঞ্চন একটু আগে যে কথা বললেন যে রাজ্যের দুজনকে বঞ্চনা করা হয়েছে, সেই বঞ্চনা বিষয়ে তার যে অবস্থান, সেই অবস্থান সম্পর্কে তৃণমূল কংগ্রেসের কি বক্তব্য আমরা একবার শোনাবো। শান্তনু সেনের বক্তব্য। মন্ত্রিত্ব বন্টনের মধ্যে দিয়ে বিজেপি আরো একবার প্রমাণ করলো যে বাংলার কোনো গুরুত্ব তাদের নজরে নেই। এর আগেও আমরা দেখেছিলাম, যিনি বাঁকুড়ার সাংসদ ছিলেন, যিনি গোহারান হেরেছেন, তিনি শিক্ষা দপ্তরের মন্ত্রী ছিলেন। বিজেপির রাজ্য সভাপতিকে তাকে সেই দপ্তরের মন্ত্রী করা হয়েছে। শান্তনু ঠাকুর আমরা দেখেছিলাম, যিনি বলেছিলেন সিএ এর জন্য তিনি নাকি সবার আগে অ্যাপ্লিকেশন করবেন, পরে তিনি অ্যাপ্লিকেশন করেননি, কারণ তিনি জানেন যে এটা একটা বড় ভাওতাবাজি। তিনি যে দপ্তরে ছিলেন তাকে সেই দপ্তরের মন্ত্রী করা হয়েছে। 18টা সাংসদ পেয়েও বাংলা একটা পূর্ণমন্ত্রী পায় না, 12টা সাংসদ পেয়েও বাংলা একটা পূর্ণমন্ত্রী পায় না। অথচ প্রধানমন্ত্রী থেকে শুরু করে, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে একঝাঁক নেতা, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা বাংলায় নির্বাচনের আগে ডেলি প্যাসেঞ্জারের মতো এসে বাংলাকে বদনাম করা, বাংলার অসম্মান করা, বাংলার মা বোনেদের ইজ্জত নিয়ে খেলা করা, 2000 টাকার বিনিময়ে মিথ্যা ধর্ষণের অভিযোগ করানো থেকে শুরু করে সারা বছর ধরে বাংলার ন্যায্য পাওনা আটকে দেওয়া, বাংলার প্রতি প্রতিহিংসা পরায়ণতা, এত কিছু করেও, বাংলা বিদ্বেষী আচরণ করেও বেসিক্যালি তারা যে বাংলাকে পছন্দ করে না বা বাংলার উন্নয়ন যে কেন্দ্রের লক্ষ্য নয়, সেটা আরো একবার এই মন্ত্রিত্ব বন্টনের মধ্যে দিয়ে ভারতীয় জনতা পার্টি প্রমাণ করে দিল। কি উত্তর রয়েছে মনিকাঞ্চন, কি উত্তর রয়েছে?
না না, আমি তো বলেই দিলাম যে উনি যে কথাগুলো বলছে তো ওইগুলো ওনাই বলে। আজকে সাধারণ বিষয় খুব ভালো লাগলো, তৃণমূল কংগ্রেস ওই কৃষক আন্দোলনের জন্য কোথাও গেছে, তো ওখানে কি ভারতীয় জনতা পার্টির কোনো নেতাকর্মী বলেছে বহিরাগত এসেছে? কিছু নেই তো, ওখানে কিচ্ছু নেই। আমাদের তো ওয়েস্ট বেঙ্গলে এমপি আছে, এমএলএ আছে, আমরা প্রধান বিরোধী দল। আমাকে বলতে দাও বিষয়টা, তো কেউ করেননি, কারণ ওটা তাদের সম্মান, হরিয়ানাবাসী বা যেখানে সভাটা হচ্ছে তাদের সম্মান। আজকে যখন দলের প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী আসছে, সর্বভারতীয় দলের সভাপতি আসছে, তাদের নাড্ডা চাড্ডা গাড্ডা বহিরাগত যাচ্ছে তাই ভাষায় বলেছে, এতে কি বাঙালির সম্মান বাংলার বাইরে বেড়েছে? তোমার কি মনে হয়? শুনবো তৃণমূলের উত্তর শুনবো। না, এটার উত্তর তো এর আগে অসমেও আমাদের প্রতিনিধি দলকে যেতে দেওয়া হয়নি। ত্রিপুরায় নির্বাচন করতে গিয়ে আমরা ভুক্তভোগী হয়েছে কিভাবে আমাদের উপর আক্রমণ হয়েছে। আজকে উত্তরপ্রদেশে আমাদের দলের প্রতিনিধিদের বিভিন্ন সময় আটকে দেওয়া হয়েছে। সুতরাং মণিকাঞ্চন দ্বারা দ্বিচারিতা করে বিভিন্ন সময়। এবং সবথেকে যেটা আশ্চর্য লাগলো যে আমরা কেন বাংলা বিরোধী বলছি এদেরকে, আজকে অমিত মালব্যকে নিয়ে প্রশ্ন উঠেছে। আজকে একজন টুইট করেছে, বক্তব্য দিচ্ছে যে মহিলাদের কিভাবে এক্সপ্লয়টেশন করা হচ্ছে। তো এটা তো একদম একটা তরতাজা অভিযোগ। এই অভিযোগের কি ভিত্তি রয়েছে বা এই অভিযোগ নিয়ে ডিটেলস বিজেপি জানাক, বিজেপি নেতৃত্ব জানাক। তাদের একজন এরকম কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে এত মারাত্মক অভিযোগ, এটা হতে দেওয়া যায়? ভারতীয় জনতা পার্টি তাদের সভাপতির পদে, এ রাজ্যের সভাপতির পদে কাকে নিয়ে আসেন সে নিয়ে অবশ্যই চর্চা চলবে। একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। বাংলায় ভোট পর্ব শেষ হয়েছে 1 জুন, 4 তারিখ ছিল ভোটের ফলাফল, এবং 1 জুনের পর থেকেই কিন্তু ভোট পরবর্তী হিংসা হয়েছে, এবং যে হিংসায় একাধিক মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে, যার প্রেক্ষিতে আজকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভোট পরবর্তী হিংসা নিয়ে মামলা দায়ের করেছেন। আজকে সে নিয়ে কি বলেছেন রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য, আমরা শোনাবো। যে কোনো আক্রান্তের পাশে দাঁড়ানোই সেটাই বিরোধী দলনেতার কাজ। বিরোধী দলনেতা আপ্রাণ পরিশ্রম করেছেন এই নির্বাচনে তার প্রার্থীদের জয়লাভ করানোর জন্য। তিনি সমস্ত আক্রান্তদের পাশে দাঁড়াচ্ছেন, যেভাবে পারছেন তিনি দাঁড়াচ্ছেন। যেখানে আর্থিক সহযোগিতা দেওয়ার প্রয়োজন, যেখানে যাবার প্রয়োজন, ম্যানিং করার প্রয়োজন, সেটা করছেন। যেখানে পারছেন না সেখানে তিনি আইনের দ্বারস্থ হচ্ছেন। তিনি একজন সঠিক বিরোধী দলনেতার ভূমিকা পালন করছেন। আসবো আরেক বিরোধী দল সিপিএম এর কাছে। বিশাল, এই ভোট পরবর্তী হিংসা সম্পর্কে আপনাদের কি বক্তব্য, কতটা আপনারা ফেস করছেন? দেখুন, ভোটের পর থেকে হচ্ছে, ভোট যেদিন হয়েছে 4 তারিখের পর থেকেই একের পর এক জায়গায় হচ্ছে আমাদের পার্টি অফিসের উপর আক্রমণ হয়েছে, আমাদের কর্মীদের উপরে আক্রমণ হয়েছে। সেখানে হচ্ছে আমাদের যারা যেখানকার ক্যান্ডিডেট ছিল, আমাদের পার্টির নেতারা সেখানে পৌঁছাচ্ছে। এবং তার সাথে যদি এবার আমরা এটাও বলছি, যদি কোনো বিরোধী দল, যদি কারুর যদি প্রয়োজন হয় আমাদের, সেক্ষেত্রে যদি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে যদি তৃণমূলকে মানে, সেক্ষেত্রেও যদি আমাদের নেতারা বলছে সেখানে পৌঁছাবে। কিন্তু আমার শুধু একটা প্রশ্ন আছে, এই যে শ্রমিক ভট্টাচার্য হচ্ছে একটু আগে বললেন না যে বিরোধী দলনেতা উনি সবার পাশে গিয়ে দাঁড়াবেন। আমার প্রশ্ন, 2021 সালে যখন হচ্ছে পোস্টপল ভায়োলেন্স হচ্ছে, সেই সময় দাঁড়িয়ে হচ্ছে সিবিআই তদন্তের দাবি সিবিআই তদন্ত করা হয়েছিল। আচ্ছা বলুন তো, তারপর থেকে একজনের বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া হয়েছে? নাম্বার 2, এই যে শ্রমিক ভট্টাচার্য বললেন যে বিরোধী দলনেতা সবার পাশে গিয়ে দাঁড়াবেন। বিরোধী দলনেতা যেখান থেকে জিতেছেন সেখানকার হচ্ছে একজন বিজেপি কর্মী দেবব্রত মাইতি, তিনি খুন হয়েছিলেন হচ্ছে 2021-এর বিধানসভা নির্বাচনের পরে। এবং তারপরে সেই দেবব্রত মাইতি যখন খুন হয়েছে, সেই খুনের ব্যাপারে যখন সিবিআই তদন্ত হয়, অন্যতম অভিযুক্ত ছিলেন হচ্ছে শেখ হাবিবুরকে বিজেপি মোহাম্মদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান করেছিলেন। এই যে দেবব্রত মাইতি, যিনি বিজেপি কর্মী, তাকে যখন হত্যা করা হয়েছে, অভিযোগের তীর যাদের দিকে হচ্ছে অভিযোগের তীর বিজেপিরই, তাদেরই একজনকে হচ্ছে বিজেপি হচ্ছে মোহাম্মদপুরের গ্রাম পঞ্চায়েতের। একদম বামপন্থীদের নেতাদের না ন্যারেটিভ তৈরি করার খুব একটা প্রবণতা আছে। যেমন আমরা ভোটের আগে দেখলাম না, এমন একটা ন্যারেটিভ তৈরি করে দিল না, কি করে দেবে, লাস্টে 42টার মধ্যে 40টায় জামানত বাজে। বলছি, আমার কাছে ডিটেলস নেই, কিন্তু যখন একটা বিচারাধীন বিষয় থাকে তখন সেটাকে নিয়ে হাইলাইট করে সেটাকে নিয়ে কমেন্টস করাটা একজন পরিণত রাজনীতিবিদের উচিত নয়।
বিচারাধীন আছে, যদি উনি কনভিক্টেড হতেন তাহলে তারপরে যদি করতো তখন এই কথাগুলো আসতো, কথাগুলো আসতো। সিবিআই তদন্তের কোনো কিছু লাভ হয়েছে কি? অবশ্যই সিবিআই কাজ করছে, সিবিআই এর কাজ করছে। এরকমই আছে। অভিযুক্ত ছিল শেখ হাবিবুর, যে শেখ হাবিবুরের নামে অভিযুক্ত করেছিল বিজেপি, তাহলে তাকেই হচ্ছে মোহাম্মদপুরের গ্রাম পঞ্চায়েতের প্রধান যেখানকার এমএলএ শুভেন্দু অধিকারী নিজে সেখানেই হয়েছে। এটা তো বিজেপির নিজস্ব ব্যাপার। তুমি তোমাকে যতবার তোমাকে 4 বার বলতে বলা হলো তুমি বিজেপিকে নিয়ে বলছো, তুমি কি শাসক দলের ভূমিকা নিয়ে বারংবার প্রশ্ন উঠছে, ভিন্ন মতে সহিষ্ণুতা নেই কেন বাংলায়? মনিকার্যতা সঠিক বলেছে যে বিজেপিতে গেলেই সকলে ধোয়া তুলসী পাতা হয়, ওইভাবেই তিনি ধোয়া তুলসী পাতা হয়ে প্রধান হয়েছেন। আর যেটা বিষয় সহিষ্ণুতা নিশ্চিতভাবে দেখানো সকলের প্রয়োজন। রাজ্য প্রশাসন অত্যন্ত তৎপরতার সঙ্গে যেখানে যেখানে সমস্যা হচ্ছে প্রশাসন স্ট্রিক্ট অ্যাকশন নিচ্ছে। কিন্তু আমি 2019-এর প্রেক্ষিতে একটা কথাই বলবো, 2019-এ যখন 18টি সিট এই বিজেপিরা পেয়েছিল, সে সময় জেলায় জেলায় কীভাবে সন্ত্রাসের আবহ তৈরি করেছিল বিজেপি, সেটা চাক্ষুষ করেছে। অন্ততপক্ষে আমরা কুচবিহারে সেটা দেখেছি। আজকে যিনি সাংসদ হয়েছেন জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, তাকে পর্যন্ত বাড়ি ছাড়া করা হয়েছিল, তার বাড়ি ঘর ভেঙে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল। তো স্বাভাবিকভাবে বিজেপির মুখে পোস্টপোল ভায়োলেন্সের কথা মানায় না। আমরা পশ্চিমবঙ্গ সরকার প্রশাসন অত্যন্ত তৎপরতার সঙ্গে এবং তৃণমূল কংগ্রেস নেতৃত্বের দায়িত্ব নিয়ে জেলায় জেলায় একটাও যাতে গণ্ডগোল না হয় সেদিকে নজর রাখছে। যেখানে যেখানে অভিযোগ আসছে বা গণ্ডগোল হচ্ছে সেখানে দলীয় স্তরে যেমন ব্যবস্থা হচ্ছে, প্রশাসনও ব্যবস্থা গ্রহণ করছে। সেই ব্যবস্থার ক্ষেত্রে শেষ পর্যন্ত কজন মানুষ শান্তিতে ঘরে থাকতে পারেন সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, আগামী 10ই জুলাই হতে চলেছে রাজ্যের 4টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা এবং মানিকতলা বিধানসভা কেন্দ্র। এর মধ্যে রায়গঞ্জের কৃষ্ণ কল্যাণী, তিনি বিজেপিতে ছিলেন, তৃণমূল কংগ্রেসে এসেছেন। রানাঘাট দক্ষিণ মুকুটমণি অধিকারী, তিনি বিজেপিতে ছিলেন, তৃণমূল কংগ্রেসে এসেছেন। বিশ্বজিৎ দাস বাগদা বিজেপিতে ছিলেন, তৃণমূলে এসেছেন। এবং এদের তাৎপর্যপূর্ণ এই 3টি কেন্দ্রেই কিন্তু লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে এগিয়ে রয়েছে বিজেপি। কি মনে হয় মণিকাঞ্চন, সাধারণ মানুষ কি তার মানে এই প্রার্থীদের বদলে যাওয়া এটা মেনে নিতে পারেননি? হ্যাঁ, এইবার নির্বাচনে দেখা গেছে হয়তো মানুষ এটা পছন্দ করছে না বারবার দল পরিবর্তন করা। আমরা বিধানসভায় যাকে দাঁড় করিয়েছি সে লোকসভা আস্তে আস্তে টিকিট পেল না বলে অন্য জায়গায় চলে গেল। আমি বিতর্কিত কমেন্টস করতে চাই না, কিন্তু একজন সাধারণ মানুষ হিসাবে এইটুকু বুঝতে পেরেছি এত ঘন ঘন দল পরিবর্তন মানুষ ভালোভাবে নেয়নি, নাম্বার 1। আর নাম্বার 2, যারা এই 3টি জায়গায় জিতে এসেছিল বিজেপির হয়ে, তারা ভেবেছিল হয়তো তারাই সব কিছু, তারা একদম মানে দলের ঊর্ধ্বে চলে গেছে। কিন্তু মানুষ কিন্তু দল থেকে বিধানসভা, বিশেষ করে বিধানসভা, লোকসভা, আমি পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি ইলেকশনের কথা বলছি না, বিধানসভা আর লোকসভায় কিন্তু দাম থাকে। সেই হিসাবে রায়গঞ্জে আমরা হেরেছি, সেখানে কংগ্রেস প্রার্থী যে ভোট কেটেছে তার ফলশ্রুতিতে। আর বাকি 2টি আসনে কী কারণে হয়েছে আমাদের দলের আভ্যন্তরীণ সমীক্ষা চলছে, নিশ্চিতভাবে সেগুলো আমরা খুঁটিয়ে দেখব। তবে নিশ্চিত আমরা উপনির্বাচনে সবকটি আসনেই জয়লাভ করব। উপনির্বাচনে ভোট শতাংশ বাড়ার কোনো আশা রয়েছে বামেদের? দেখুন, এটা তো মানুষ তো ভোট দেবেন, অবশ্যই আমরা মানুষের কাছে যাব। মানুষ নিজেদের কথা ভেবে এই যে মানুষ যে ভোট যে দিয়েছিলেন, এই যে রায়গঞ্জ বলুন বা বাগদা বলুন আর হচ্ছে একমাত্র মানিকতলা বাজে, এই যে 3 জায়গায় যে ভোট হচ্ছে, এই 3 জায়গার ভোটেরই কিন্তু এই জায়গার মানুষদের কিন্তু আজকে ওই ভোটের লাইনে দাঁড়ানোর কথা ছিল না। আসলে গণতন্ত্রকে প্রতিদিন ধ্বংস করছে তৃণমূল আর বিজেপি। এবং সবথেকে আশ্চর্যজনকভাবে দেখুন, যে রায়গঞ্জের মানুষ তৃণমূলকে হারিয়েছিল, সেই রায়গঞ্জের মানুষকেই কিন্তু অপমান করে রায়গঞ্জ অঞ্চল, রায়গঞ্জ বিধানসভা অঞ্চলেরই কিন্তু একটা লোকসভায় কিন্তু আমাদের সময় একেবারেই শেষ। বিশাল, আমাদের সময় একেবারেই শেষ। 4টি জায়গার মধ্যে 3টি জায়গাতেই প্রার্থী বদল। সেক্ষেত্রে আগামী দিনে 10ই জুলাই একটি ভোট শেষ হতে না হতে আরেকটি ভোটের ডঙ্কা বেজে গিয়েছে। সেখানে কি মানুষ কি চান সেদিকে আমাদের নজর থাকবে। আজকের আলোচনা এখানেই শেষ করছি। আমাদের সঙ্গে ছিলেন মণিকাঞ্চন পাল, পার্থপ্রতিম রায়, বিশাল দাস। আপনাদের প্রত্যেককে আপনাদের মূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ। শেষ করছি বাংলা বলছে। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত 3 সাথে।